বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টর টপিক্সের লেকচার 9 নিয়ে। লেকচার 9-এর অধীনে যে বিষয়টা আলোচনা করব সেটার ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে প্রশ্ন 32 নম্বর প্রশ্নে বলা আছে, দেখাও যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2001 সালে, বিএসসি পাস কোর্স 2005 সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে, ষষ্ঠ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এবং দশম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসেছে। এখন কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা একটু আমরা ক্লিয়ার হই। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ বি সি ডি, চিত্রের দিকে যদি আমরা তাকাই, এ বি সি ডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের কর্ণ কি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। তাহলে সামান্তরিকের এই যে কর্ণটা, এসি কর্ণ এবং বিডি কর্ণ কোন বিন্দুতে ছেদ করে? পি বিন্দুতে। এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটা সামান্তরিকের কর্ণদ্বয়কে, অর্থাৎ সামান্তরিকের যেমন এসি কর্ণকে সমান দুইটা ভাগে বিভক্ত করেছে, এপি ইকুয়াল পিসি ভেক্টর। তাহলে আমরা যেটা প্রমাণ করব সেটা প্রমাণ করব হচ্ছে এপি, এই যে এপি বাহুটা বা এপি কর্ণর অর্ধেক, এটা হবে হচ্ছে যেহেতু সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়, সেহেতু আমরা প্রমাণ করব এপি ভেক্টর সমান কি এসি ভেক্টর। অর্থাৎ এপিটা হচ্ছে এসি ভেক্টরের বা এসি বাহুর অর্ধেক। আবার সেমভাবে বিডি কর্ণটাও পি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ছেদবিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুটাও বিডি কর্ণকে সমান দুইটা ভাগে বিভক্ত করে। সেক্ষেত্রে আমরা প্রমাণ করব বিপি ভেক্টর সমান হাফ অফ বিডি। এখন আসুন প্রমাণটা আমরা দেখি, খুবই ইজি। আপনি যদি জিনিসটা বুঝতে পারেন এবং লজিকগুলো যদি ক্লিয়ার হন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি আয়ত্ত করতে পারবেন। তো এখানে ফার্স্টে কী আছে, মনে করি এবিসিডি একটি সামান্তরিক। তাহলে ফার্স্টে আমাকে কী আঁকতে হবে? এ বি সি ডি একটি সামান্তরিক যার এসি এবং বিডি কর্ণ। তাহলে এসি কি? কর্ণ। আর একটা কর্ণ কি? বিডি। কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করে? পি বিন্দুতে। পি বিন্দুতে ছেদ করে, তার মানে আমি যেভাবে অঙ্কন করব সেভাবেই কিন্তু লিখব। তারপরে প্রমাণ করতে হবে যে এসি এবং বিডি কর্ণদ্বয় পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়। তাহলে এপি, এই যে এপি এর মানটা কার অর্ধেক হবে? এসি এর অর্ধেক হবে। তাহলে আমরা কি বলতে পারি? এপি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর। এটা কিন্তু লেখা যায়, এপি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর। এবং বিপি ভেক্টর সমান কি লেখা যায়? হাফ অফ বিডি ভেক্টর। তো তারপরে এখন এই যে এবি বাহুটাকে আমরা ভেক্টর দ্বারা নির্দেশ করব। এখন মনে করিও লিখতে পারেন বা ধরি এবি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর। আমরা ধরে নিলাম এবি ভেক্টর সমান কি? এ ভেক্টর। আর বিসি ভেক্টর সমান কি ধরলাম? বি ভেক্টর। তাহলে এবি ভেক্টর সমান যদি এ ভেক্টর, এবি ভেক্টর সমান কি ধরেছি? এ ভেক্টর। আর বিসি ভেক্টর সমান কি ধরেছি? বি ভেক্টর। হলে ডিসি ভেক্টর সমান এ ভেক্টর হবে। ডিসি ভেক্টর সমান এ ভেক্টর হবে। কেন এ ভেক্টর হবে? কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয়, তার এবির বিপরীত বাহু কোনটা? ডিসি বা সিডি। বিপরীত বাহুদ্বয় সামান্তরিকের কি হয়? সমান এবং সমান্তরাল। তাহলে এবিটা যদি এ ভেক্টর হয়, তাহলে ডিসিটা কি হবে? এ ভেক্টর, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সেমভাবে আমরা যদি বিসিকে বি ভেক্টর ধরি, তাহলে এডিটাও হচ্ছে বি ভেক্টর। কেন? বিসি বাহুর বিপরীত বাহু কোনটা? এডি। এই লজিকে কিন্তু আমরা ডিসি ভেক্টর সমান এ ভেক্টর লিখতে পারি এবং এডি ভেক্টর সমান বি ভেক্টর লিখতে পারি। এখন এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে জিনিসটা ক্লিয়ার করব। তাহলে ত্রিভুজ সূত্র কি? ত্রিভুজ এ বি সি হতে পাই। তাহলে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটা। এখন অনেকের একটু ত্রিভুজ সূত্র বুঝতে অসুবিধা হতে পারে, তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এই সামান্তরিকের এখানে ত্রিভুজ যদি আমি চিন্তা করি, এ বি সি একটা ত্রিভুজ, এটা যদি আলাদাভাবে অঙ্কন করি জিনিসটাকে, তাহলে আমার কিন্তু এভাবে হবে ত্রিভুজটা, আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি। তাহলে এ বি কত? এ বি হচ্ছে এ ভেক্টর, বিসি হচ্ছে বি ভেক্টর, আর এসি কিন্তু আমরা জানি না। এখন এই ত্রিভুজ সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, ত্রিভুজ এবিসি হতে পাই। তাহলে ত্রিভুজ এবিসি হতে যদি পাই, এখানে যদি ভেক্টর
ভেক্টর বিধি অনুসারে ত্রিভুজ সূত্রটা কি হবে? এবি ভেক্টর প্লাস পিসি ভেক্টর, অর্থাৎ দুইটা সন্নিহিত বাহুর যোগফল তৃতীয় ভেক্টরের কি, তৃতীয় যে বাহুটা থাকবে সেই তৃতীয় ভেক্টরের কি হবে? সমান হবে। অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি হবে? এসি ভেক্টর। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? তাহলে এবি ভেক্টর কি হবে? এ ভেক্টর, বিসি ভেক্টর কি হবে? বি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন অনেকে প্রশ্ন করবে যে আমরা যদি এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল বিসি ভেক্টর লিখলাম তাহলে কি হতো না? হ্যাঁ, অবশ্যই হতো। সেটা যে হতো না ব্যাপারটা এরকমের না, ঠিক আছে? তখন আমাদের এই যে দিকটা আছে এই দিকটা নিয়ে আবার একটু চিন্তা করতে হতো। যাই হোক, এখানে যেভাবে আছে সেইভাবেই হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। তাহলে এখানে কি আসলো? এ ভেক্টর, এবি ভেক্টরের মান কত? এ ভেক্টর, আর বিসি ভেক্টরের মান কত? বি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। এখন আপনি যদি এই ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে বিস্তারিত আরও পড়তে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে ভেক্টরের 9-10-এর যে বইটা আছে হায়ার ম্যাথ সেই বইটা দেখতে পারেন, অথবা ইন্টারমিডিয়েটে যে বইটা আছে ভেক্টর বিষয় নিয়ে সেটা আরও বিস্তারিত পড়তে পারেন। কিন্তু আমাদের এইটুকু শিখলেই চলবে। তো এখন এইখানে কিন্তু আমরা সেই জিনিসটাই করেছি, ত্রিভুজ এবিসি হতে পাই তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি? এসি ভেক্টর। তাহলে এবি ভেক্টরের মান বসালাম এ ভেক্টর, বিসি ভেক্টরের মান বসালাম বি ভেক্টর ইকুয়াল কি? এসি ভেক্টর। সুতরাং এসি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এইখানে আবার কি করলাম? এইখানে কিন্তু আবার ত্রিভুজ এবিডি হতে পাই। তার মানে প্রথম এ বিসি নিয়ে কাজ করলাম, এখন যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এ বি ডি। তাহলে এবিডি অনুসারে আমরা কি লিখতে পারি? এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, তাহলে সন্নিহিত দুইটা বাহু এবি আর বিডি, সন্নিহিত দুইটা বাহু, তাহলে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল কি? এডি ভেক্টর। সুতরাং এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল এডি ভেক্টর। তাহলে এবি ভেক্টরের মান কত ধরেছিলাম? এ ভেক্টর। বিডি ভেক্টরের মান আমরা কিন্তু আমরা জানি না, অর্থাৎ কর্ণ এটা মূলত। আর এডি ভেক্টরের ভেক্টর কত? বি ভেক্টর। সুতরাং বিডি ভেক্টর সমান কি লিখতে পারি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো তাহলে এখানে কিন্তু আমরা কর্ণ দুইটাকে, অর্থাৎ এখানে কর্ণ কিন্তু এসি এবং বিডি, তাহলে কর্ণ দুইটাকে কিন্তু আমরা ভেক্টরের মাধ্যমে পেয়ে গেছি। একটা হচ্ছে এসি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর একটা কর্ণ কি? বিডি ভেক্টর সমান বিডি ভেক্টর সমান কি আসছে? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন এই কর্ণ দুইটাকে আমাদের কি করতে হবে? অর্ধেক করতে হবে। কার অর্ধেক? এই যে হাফ অফ এপি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর। এখন এইটা প্রুভ করার জন্য আমাদের এই জিনিসটা করতে হবে, যেহেতু এসি ভেক্টর আর এপি ভেক্টর সমরৈখিক ভেক্টর। একটু খেয়াল করুন, সমরৈখিক কেন বললাম? আমরা কিন্তু লেকচার 1-এ সমরৈখিক ভেক্টরের সংজ্ঞায় পড়েছিলাম এপি আর এসি একই রেখায় অবস্থিত কিনা। তাহলে সুতরাং একই রেখায় যেহেতু অবস্থিত তাহলে এটা সমরৈখিক ভেক্টর। আর সমরৈখিক ভেক্টরের ক্ষেত্রে এখানে কিন্তু এটাকে আমরা সমরৈখিক ভেক্টর বলতে পারি, অর্থাৎ এই যে এ, এইখানে হচ্ছে পি, এটা হচ্ছে কি? সি। এটা কিন্তু সমরৈখিক ভেক্টর। আর যদি সমরৈখিক ভেক্টর হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এপি ভেক্টর সমান এক্স এসি ভেক্টর, অর্থাৎ এইখানে একটা স্কেলার রাশি কি করতে পারি? গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে? এইভাবে লেখা যায়। তাহলে যেহেতু এসি এবং এপি সমরৈখিক ভেক্টর, সুতরাং এপি ভেক্টর সমান এক্স এসি ভেক্টর, এক্সের নির্দিষ্ট মানের জন্য। একইভাবে আমাদের এইখানে চিত্রে বিপি এবং বিডি এটা কিন্তু সমরৈখিক ভেক্টর। তাহলে এই দিক থেকে, অর্থাৎ বিপি বিডি সমরৈখিক ভেক্টর, সেই দিক থেকে বিপি ভেক্টরকে কি লেখা যায়? আমরা কিন্তু ওয়াই বিডি ভেক্টর লিখতে পারি ওয়াইয়ের নির্দিষ্ট মানের জন্য। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে করেছি, যেহেতু এসি ভেক্টর এবং এপি ভেক্টর সমরৈখিক ভেক্টর, সুতরাং এক্সের নির্দিষ্ট মানের জন্য এপি ভেক্টর সমান কি লেখা যায়? এপি ভেক্টর সমান লিখতে পারি এক্স এসি ভেক্টর, এবং একইভাবে বিপি ভেক্টর সমান কি লিখতে পারি? ওয়াই বিডি ভেক্টর। এখন এইখানে কিন্তু আমরা এসি ভেক্টরের মান পেয়েছিলাম। এই যেখানে দেখুন এসি ভেক্টরের মান কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এসি ভেক্টরের পরিবর্তে আমরা কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারি। তাহলে এপি ভেক্টর সমান এক্স এ ভেক্টর প্লাস বি ভেক্টর।
সেমভাবে এখানে বিপি ভেক্টর ইকুয়াল ওয়াই, বিডি ভেক্টর এটাও আমরা বের করেছি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সুতরাং বিডি ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরলাম, এটাকে 2 নং সমীকরণ ধরলাম। ধরার পরে এরপরে আমার কাজ করব হচ্ছে কোনটা নিয়ে, ত্রিভুজ এ বিপি হতে পাই, ত্রিভুজ এ বিপি। তাহলে ত্রিভুজ এ বিপি কোনটা, এই যে এই ত্রিভুজটা, একটু দেখাই চিত্রের মাধ্যমে, এ পি পি। তাহলে ত্রিভুজ এ বিপি অনুসারে কি লিখতে পারবো আমরা, একটু যদি খেয়াল করুন, এটা লিখতে পারবো এ বি ভেক্টর প্লাস বিপি ভেক্টর সমান এপি ভেক্টর। তাহলে এইখানে কিন্তু আমরা ত্রিভুজ এ বিপি হতে পাই, এটা লিখে আমরা কি লিখতে পারি, এবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর ইকুয়াল টু এপি ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে এবি ভেক্টর সমান কি লিখতে পারি, এটাকে যদি পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে আসি তাহলে এপি ভেক্টর মাইনাস বিপি ভেক্টর। এখন এইখানে কিন্তু এপি ভেক্টর আমরা মান জানি, কোথায়, এই যে এখানে এপি ভেক্টরের মান কত, 1 নং সমীকরণ, সেটা বসিয়ে দিলাম। আবার মাইনাস বিপি ভেক্টরের মানও বের করেছি আমরা, যেটা 2 নং সমীকরণ, সেটা বসিয়ে দিলাম। তার মানে এ ভেক্টর সমান কি আসলো আমার, এ ভেক্টর সমান এক্স ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস ওয়াই, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো পদকে এক সাইডে নিয়ে যাব। তাহলে এক সাইডে নিয়ে আসলে এ ভেক্টর মাইনাস এক্স এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল 0। তো এইটাকে এক্স দ্বারা গুণ করে দিব, এটাকে ওয়াই দ্বারা গুণ করে দিব, তাহলে এটা আসবে। এখন এইখানে এ ভেক্টর রিলেটেড যে পদ আছে সেগুলোকে থেকে এ ভেক্টর কমন নিব। তাহলে দেখুন এ ভেক্টর এ ভেক্টর এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের পদ আছে কয়টা, 3টা। তাহলে এ ভেক্টর যদি কমন নেই 3টা পদ থেকে, এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস এক্স, এখানে থাকবে মাইনাস ওয়াই। সেই জিনিসটাই আমরা এখানে লিখছি 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এ ভেক্টর প্লাস, তাহলে বি ভেক্টরের পদ কয়টা, 2টা। তাহলে বি ভেক্টর, তাহলে ওয়াই মাইনাস এখানে বি ভেক্টর একটা পদ আছে এক্স ইকুয়াল 0। এখন এইখানে আমরা যেহেতু এই দুইটার যোগফল ইকুয়াল 0, তাহলে এ ভেক্টরের সহগ সমান 0 লিখতে পারি, আবার বি ভেক্টর সহগ সমান 0 লিখতে পারি। কেন, এ ভেক্টর এবং বি ভেক্টর অসমরৈখিক ভেক্টর বলে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কি 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 0। এখন এটাকে 3 নং ধরলাম, এটাকে 4 নং ধরলাম। এখন 3 নং হতে পাই, 3 নং হতে কি পাই, এই যে 3 নংয়ের যে সমীকরণটা, এটাকে ক্যালকুলেশন করব। 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখেছি। কেন এক্স লিখেছি, কারণ এই 4 নং সমীকরণের দিকে যদি তাকান তাহলে ওয়াই সমান কি এক্স, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমি এক্স লিখতে পারি। তাহলে এইখানে 1 মাইনাস এক্স মানে মাইনাস 2x ইকুয়াল কি 0, তাহলে এক্স সমান কি হাফ। আবার সেমভাবে এক্সের ভ্যালুটা যদি আমি ওয়াই ধরি তাহলে 3 নং সমীকরণ হতে কি পাই, 1 মাইনাস এক্সের ভ্যালু আমি ওয়াই ধরবো, তাহলে এক্সের জায়গায় ওয়াই মাইনাস ওয়াই, ক্যালকুলেশন করলে ওয়াইয়ের ভ্যালুটা আসবে কত, হাফ। এখন এখানে এক্সের স্কেলার যে মান ধরেছিলাম সেই এক্সের মান আসছে হাফ, ওয়াইয়ের মানও আসছে হাফ। তাহলে দেখুন এইখানে আমরা যদি 1 নংয়ে বসাই তাহলে এপি ভেক্টর সমান হাফ। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা মূলত কি, এই ভেক্টরটা কিন্তু হচ্ছে আমার এসি ভেক্টর। তার মানে আমার কিন্তু 1 নং সমীকরণে যদি আমি জিনিসটা বসাই, 1 নং সমীকরণ কি ছিল, এপি ভেক্টর এক্স এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা। এখন এইখানে কিন্তু আমার এপি ভেক্টর সমান এক্সের ভ্যালু কত আসছে ক্যালকুলেশনে, হাফ। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হচ্ছে কিন্তু আমার এসি ভেক্টর, এই যে এসি ভেক্টর। তাহলে এটার পরিবর্তে আমি এসি ভেক্টর লিখতে পারি। এটা কিন্তু আমার 1 নং সমীকরণ ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তো তারপরে 2 নং সমীকরণে যেটা আছে সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে বিপি ভেক্টর ইকুয়াল ওয়াই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা। তাহলে ওয়াইয়ের মানও কিন্তু আমরা হাফ পেয়েছি, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে হাফ, তাহলে বিপি ভেক্টর ইকুয়াল হাফ। আর এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা কিন্তু বিডি ভেক্টর, এই যে এখানে বিডি ভেক্টর। সুতরাং এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বিডি ভেক্টর। তার মানে যেটা আমার প্রমাণ হয়ে গেল সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা বলেছিলাম, তাহলে চিত্রে আমার কর্ণ কি, চিত্রে কিন্তু কর্ণ হচ্ছে এসি। তাহলে এপিটা এসি কর্ণর কি অর্ধেক, এপি ভেক্টরটা এসি কর্ণের কি অর্ধেক। আবার এখানে কর্ণ বিডি, যেটা বিপি
বিপি ভেক্টরটা বিডি কর্ণের কি অর্ধেক, তার মানে সমান দুইটা ভাগে বিভক্ত করে। আমাদের প্রমাণ হয়ে গেল। পরের পেজে আমরা এই জিনিসটাই দেখিয়েছি। সুতরাং এপি ভেক্টর সমান হাফ এসি ভেক্টর এবং বিপি ভেক্টর সমান হাফ বিডি ভেক্টর প্রুভড। আশা করি ক্লিয়ার। এবং প্রশ্ন 33 নম্বরে যেটা আছে, প্রশ্ন 33 হুবহু 32-এর মতো, আশা করি পারবেন। প্রমাণ করে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। একই প্রসেসে লেখা এবং একই সিস্টেমে প্রমাণ করা। আশা করি এটা আপনার শীট দেখে প্র্যাকটিস করবেন এবং ইনশাল্লাহ পারবেন। বরঞ্চ প্রশ্ন 33 প্রশ্ন 32-এর থেকে ক্যালকুলেশনগুলো আরও বিস্তারিত করা আছে, সুতরাং আপনাদের এক্ষেত্রে সমস্যা হবে না। প্রশ্ন 32 এবং 33 সেম, ঠিক আছে। ওইটা হচ্ছে সামান্তরিকের জন্য, এটা হচ্ছে রম্বসের জন্য। প্রশ্ন 32 ছিল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রশ্ন 33 হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণের ক্ষেত্রে সেম সিস্টেমে প্রমাণ করতে হবে। আশা করি পারবেন। প্রশ্ন 34 দেখাও যে ত্রিভুজের মধ্যমাগুলো সমবিন্দু। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে প্রশ্নটা আসেনি কখনো, কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নবম শিক্ষক নিবন্ধন, 12তম শিক্ষক নিবন্ধন এবং 15তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কোশ্চেনটা এসেছে। তো প্রশ্নটা আগে বুঝতে হবে ত্রিভুজের মধ্যমাগুলো সমবিন্দু, অর্থাৎ ত্রিভুজের যে মধ্যমা সেটা মধ্যমাগুলো সমবিন্দু অর্থাৎ একই বিন্দুতে মিলিত হয়, ব্যাপারটা এরকমের। তাহলে চিত্রটা একটু দেখুন, চিত্রটা দেখলে ক্লিয়ার হবেন। চিত্রটা দেখলে ক্লিয়ার হবেন। এইখানে আমাদের ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা প্রথমে ত্রিভুজটা এঁকে নিলাম, এ বি সি ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজটা কি আমার এ বি সি ত্রিভুজ। তাহলে এ ত্রিভুজের অবস্থান ভেক্টর অর্থাৎ এ ত্রিভুজের প্রথম শীর্ষবিন্দু এ, দ্বিতীয় শীর্ষবিন্দু বি, এখানে শীর্ষবিন্দু সি। তাহলে এ শীর্ষবিন্দুর এটাকে বোঝাচ্ছে অবস্থান ভেক্টর। এ শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর এবং সি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর। তো এখন এইখানে আমাদের এ বি ভেক্টরের মধ্যবিন্দু হচ্ছে এফ, এসি ভেক্টরের মধ্যবিন্দু অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে আমরা এইখানে যখন মধ্যবিন্দু থেকে এখন মধ্যবিন্দু এবং এই যে বিসি এর মধ্যবিন্দু ডি, আমরা যখন এইখানে লম্ব আঁকবো এই যে এ থেকে এই বিসি রেখার ওপরে, তখন এডি মধ্যমা, এখানে মধ্যমা কি বিই মধ্যমা, এখানে মধ্যমা কি এফসি মধ্যমা। এই মধ্যমাগুলো একই বিন্দুতে মিলিত হয় অর্থাৎ সেটা হচ্ছে সমবিন্দু, অর্থাৎ মধ্যমাগুলো সমবিন্দু অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হয় অর্থাৎ জি বিন্দুতে। তাহলে এই মধ্যমাগুলো যে সমবিন্দু একই বিন্দুতে মিলিত হয় এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এটাকে ডিফাইন করে নিব। আপনি লিখতে পারেন, মনে করি এবিসি একটি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের এর অবস্থান ভেক্টর কি এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর কি বি ভেক্টর এবং সি এর অবস্থান ভেক্টর কি সি ভেক্টর। কেন আমরা ডিফাইন করব ভেক্টর দ্বারা? এর কারণ হচ্ছে আমরা এটা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করব। বিন্দু দ্বারা গঠিত এবিসি ত্রিভুজের, বিন্দু দ্বারা গঠিত এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু কি এফ, বিসি এর মধ্যবিন্দু কি ডি এবং এসি এর মধ্যবিন্দু কি ই। সেই জিনিসটাই আমি এখানে লিখলাম। গঠিত এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু তিনটি যথাক্রমে ডি ই এফ। তাহলে এখন এটা প্রুভ করব আমরা অবস্থান ভেক্টর দিয়ে। তাহলে এইখানে যে ডি বিন্দুটা অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি, এক্ষেত্রে মধ্যমা কোনটা এডি মধ্যমা। তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা কি হবে? ডি এর অবস্থান ভেক্টরটা হবে, ডিটা কোথায় অবস্থিত বি এবং সি এর মাঝখানে। তাহলে বি এবং সি এর মাঝখানে যেহেতু অবস্থিত বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি এর স্থানাঙ্কটা কি হবে, অবস্থানটা কি হবে? অবস্থানটা হবে এই যে বি এর অবস্থান ভেক্টর, তাহলে কি বি ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর। তাহলে সি এর অবস্থান ভেক্টর কি সি। এই দুইটা যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা, যেহেতু মধ্যবিন্দু।
তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা হচ্ছে কি বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। আর সেম ওয়েতে ই এর অবস্থান ভেক্টরটা কি হবে, এখানে ই এর অবস্থান ভেক্টর যদি বের করি তাহলে ই কার মধ্যবিন্দু, এ এবং সি এর মধ্যবিন্দু। তাহলে এখানে ই এর অবস্থান ভেক্টর আমার বের করার জন্য এর অবস্থান ভেক্টর যোগ সি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তার মানে এইটা কিন্তু আমার কিসের অবস্থান ভেক্টর, ই এর অবস্থান ভেক্টর। এটা কিসের অবস্থান ভেক্টর, এটা কিন্তু ডি এর অবস্থান ভেক্টর। তাহলে আমার আর কিসের অবস্থান ভেক্টর লাগবে, এফ এর অবস্থান ভেক্টর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কি হবে, এফ কার মধ্যবিন্দু, এ এবং বি এর মধ্যবিন্দু। তাহলে এর অবস্থান ভেক্টর প্লাস বি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এইটা হচ্ছে কিন্তু এফ এর অবস্থান ভেক্টর। তার মানে এখানে ডি এর অবস্থান ভেক্টর আমি পেয়ে গেলাম, ই এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, এফ এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটাই আমি এখানে লিখেছি, ডিই এবং এফ এর অবস্থান ভেক্টরগুলো যথাক্রমে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2, সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই 2, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 হবে। তো তারপরে ধরি মধ্যমা এডিকে জি বিন্দু। তাহলে দেখুন মধ্যমা যে এডিটা, সেই মধ্যমা এডিটা জি বিন্দুতে কত অনুপাতে অন্তর্বিভক্ত হয়, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এইখানে এজি হচ্ছে 2 ভাগ আর জিডি হচ্ছে কয় ভাগ, 1 ভাগ, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে জি এর অবস্থান ভেক্টরটা আমরা বের করব। তাহলে এখানে জি এর অবস্থান ভেক্টরটা কি হবে, জি এর অবস্থান ভেক্টরটা হবে, অন্তর্বিভক্তিকরণের সূত্র আছে, অন্তর্বিভক্তিকরণের সূত্র হচ্ছে x সমান m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এইখানে m1 এবং m2 মূলত কি, m1 m2 মূলত m1 হচ্ছে প্রথম যে অনুপাত সেটা 2, আর m2টা হচ্ছে দ্বিতীয় যে অনুপাত সেটা 1, আর x2টা হচ্ছে কি, তাহলে আমি কার স্থানাঙ্ক বের করতেছি, অবস্থান ভেক্টর বের করতেছি জি এর। তাহলে জি এর অবস্থান ভেক্টর বের করতেছি, সেই ক্ষেত্রে আমার জিটা কার মাঝখানে বা কার কোন রেখার উপরে, এ এবং ডি। তাহলে এর অবস্থান ভেক্টর কত, এর অবস্থান ভেক্টরটা হচ্ছে আমার কি, এর অবস্থান ভেক্টরটা হচ্ছে x1। তাহলে এর অবস্থান ভেক্টর কত, এ ভেক্টর। আর x2টা কি, x2টা হচ্ছে ডি এর অবস্থান ভেক্টর। তাহলে ডি এর অবস্থান ভেক্টর আমরা কত পেয়েছিলাম, এই যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। তাহলে x2 হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এই যে সূত্রটা আমি লিখেছি এটা কিন্তু অন্তর্বিভক্তিকরণ সূত্র আছে এইচএসসি লেভেলে, সেটা হচ্ছে আপনার সরলরেখা চ্যাপ্টারে। সুতরাং কেউ যদি এটার বিস্তারিত পড়তে চান সেখানে সরলরেখা চ্যাপ্টারে দেখে নিতে পারেন। তো তাহলে এই সূত্র ধরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখুন আমার জি এর অবস্থান ভেক্টর বের করব। তাহলে এখানে কি বলছি, m1 x2, তাহলে m1 কত, m1 হচ্ছে এখানে 2:1, তাহলে m1 হচ্ছে কত 2, তাহলে 2 ইন্টু x2 কোনটা, x2 কিন্তু হচ্ছে আমার চিত্র অনুযায়ী যদি চিন্তা করি, এখানে চিত্র অনুযায়ী যদি চিন্তা করি তাহলে এইখানে x2 বলতে ডি এর অবস্থান ভেক্টর, আমার কোনটার অবস্থান ভেক্টর বোঝায়, ডি এর অবস্থান ভেক্টর। তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা কি, এখানে আমরা বের করেছিলাম বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে 2 ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 প্লাস m2, তাহলে m2 হচ্ছে দ্বিতীয় অনুপাত কত 1, তাহলে 1 ইন্টু x1, তাহলে x1টা কোন কার অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর প্রথম স্থানাঙ্কটা, তাহলে x1 এ ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে প্রথম অনুপাত যোগ দ্বিতীয় অনুপাত। তো এটাকে আমরা যদি 2 কাটা যায় তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর, তার মানে আমরা এটাকে ডিরেক্ট লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3। এখন একইভাবে আমরা যদি, এটা তো এডি মধ্যমার ক্ষেত্রে অবস্থান ভেক্টর, এডি মধ্যমার জন্য জি এর অবস্থান ভেক্টরটা বের করলাম। একইভাবে
আমরা সিএফ এবং বিই সিএফ এবং বিইর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে পারি। একইভাবে তাহলে জি বিন্দুতে যদি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে জি এর অবস্থান ভেক্টর কি হবে? এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3। এটা কিন্তু আমরা বিএফ এবং সিএফ এর জন্য এই ক্যালকুলেশন চিন্তা করে আমরা কিন্তু বের করতে পারি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও জি এর অবস্থান ভেক্টর কি আসবে? সেম আসবে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছি যে এডি এর অবস্থান মানে এডি এর জন্য এডি এর মধ্যমার জন্য জি বিন্দু যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে জি বিন্দুর অবস্থান ভেক্টর যা বি এর অন্তর্বিভক্তের ক্ষেত্রে জি এর অবস্থান ভেক্টর একই এবং সিএফ এর অন্তর্বিভক্তির ক্ষেত্রে জি এর অবস্থান ভেক্টর সেম। তার মানে এডি বিই এবং সিএফ মধ্যমাগুলো একই বিন্দু অর্থাৎ সমবিন্দুতে মিলিত হয়। এই জিনিসটা আমরা ডিসিশন নিতে পারি। তো এই কথাটা এখানে লিখছি। সুতরাং এবিসি ত্রিভুজের এডি বিই এবং সিএফ মধ্যমা তিনটি জি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ত্রিভুজের মধ্যমাগুলো সমবিন্দু অর্থাৎ একই বিন্দুতে মিলিত হয়। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 35 নম্বর প্রশ্নে বলা আছে দেখাও যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। প্রশ্নটা বুঝতে হবে। তাহলে প্রশ্নটা একটু চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এ বি সি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তার মানে আমরা দুই বাহু ধরে নিলাম, একটা বাহু হচ্ছে এবি আর একটা বাহু হচ্ছে এসি। তাহলে এবি এর মধ্যবিন্দু ই এবং এসি এর মধ্যবিন্দু এফ। তাহলে ই এবং এফ মধ্যবিন্দু দিয়ে একটা রেখা আঁকবো। তাহলে রেখাটা কি হবে? ইএফ। তাহলে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, তাহলে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কি আসলো? ইএফ। তাহলে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা উহার তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহু কিন্তু বিসি, কারণ আমি প্রথমে কিন্তু ধরে নিছি এবি বাহুর মধ্যবিন্দু ই প্রথম বাহু, দ্বিতীয় বাহু হচ্ছে এসি, এসির মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে দুইটা মধ্যবিন্দুর ধারা আমরা রেখা যদি আঁকি তাহলে হবে ইএফ। তাহলে বাহু আর বাকি থাকে কোনটা? বিসি। তাহলে এখানে মধ্যবিন্দু দিয়ে সংযোগ রেখা অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে যে রেখাটা আঁকবো সেই রেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে ইএফ সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। এবং ওই তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক মানে এইটা, এই যে ইএফ রেখাটা বিসি রেখার অর্ধেক। তার মানে আমার প্রমাণ করতে হয় ইএফ সমান হাফ অফ বিসি। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। তো তাহলে দেখুন, এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2000 সালে এবং 2009 সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চতুর্থ শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে এসেছে। তাহলে প্রমাণটা যেভাবে আমি চিত্রের মাধ্যমে প্রশ্নটা বুঝিয়ে দিয়েছি ওভাবেই হচ্ছে প্রমাণ করব, বিশেষ করে অবস্থান ভেক্টরের মাধ্যমে। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ। তাহলে এবিসি একটি ত্রিভুজ যার এবি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু এফ। তাহলে প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল বিসি এবং ইএফ সমান হাফ অফ বিসি। এটা কিন্তু আমার প্রশ্নের মাধ্যমে আমি এই টার্মটা লিখতে পারি চিত্র এঁকে। প্রমাণগুলো কিন্তু বেশি কঠিন না, আপনি যদি বেসিক স্ট্রং করে পড়তে পারেন। তো তাহলে এখানে আমি ধরি এ এর অবস্থান ভেক্টর এ ভেক্টর। এখানে যে শীর্ষবিন্দু এ আছে এর অবস্থান ভেক্টর কি ধরলাম? এ ভেক্টর। আর শীর্ষবিন্দু কি আছে ত্রিভুজের? বি, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু আর একটা আছে, সেটা কি? সি, সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর। তাহলে এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর আমরা ধরে নিলাম। এখন সেই ক্ষেত্রে এ এবং বি এর মাঝখানে কে আছে? মধ্যবিন্দু কি আছে? ই। তাহলে ই এর অবস্থান ভেক্টরটা কি হবে? ই এর অবস্থান ভেক্টরটা কিন্তু আমরা প্রশ্ন 34 নম্বরে দেখিয়েছি অবস্থান ভেক্টরটা কিভাবে বের করতে হয়। তাহলে ইটার অবস্থান কোথায়? এ এবং বি এর মাঝখানে, অর্থাৎ ই এবং এ এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এর অবস্থান ভেক্টর কত? এ ভেক্টর। বি এর অবস্থান ভেক্টর কত? বি ভেক্টর। তাহলে ই এর অবস্থান ভেক্টর হবে এর অবস্থান ভেক্টর যোগ বি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এর অবস্থান ভেক্টর কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। আমরা তাহলে এই পরিপ্রেক্ষিতে কি লিখব? এর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর
ডিভাইডেড বাই কি 2। সেম ওয়েতে এ এবং সি এর মধ্যবিন্দু কি এফ, তাহলে এফ এর অবস্থান ভেক্টর কি হবে, এর অবস্থান ভেক্টর যোগ সি এর অবস্থান ভেক্টর বাই 2। তো এখন কিন্তু আমরা এর অবস্থান ভেক্টর জানি, বি এর অবস্থান ভেক্টর জানি, সি এর অবস্থান ভেক্টর জানি এবং এর অবস্থান ভেক্টর বের করলাম, এফ এর অবস্থান ভেক্টর বের করলাম। এখন আমরা প্রুভ করব ইএফ ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর। তাহলে দেখুন এইখানে আমার বিসি ভেক্টরটা কি হবে, এখন বি এবং সি এর কিন্তু আমরা অবস্থান ভেক্টরটা জানি, আমরা কিন্তু এর অবস্থান ভেক্টর জানি কি এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর কি জানি বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর কি জানি সি ভেক্টর। তাহলে আমার কিন্তু এখানে বের করব হচ্ছে বিসি ভেক্টরটা। তাহলে বিসি ভেক্টরটা আমরা কিভাবে বের করতে পারি, বিসি ভেক্টরটা খুব ইজি, বিসি ভেক্টর তার মানে বিসি ভেক্টর মানে কি, এই যে বিসি ভেক্টরটা আমরা কিন্তু বি এর অবস্থান ভেক্টরটা জানি হচ্ছে বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টরটা জানি সি ভেক্টর, কিন্তু টোটাল বিসি ভেক্টর জানি না। তাহলে বিসি ভেক্টর বের করার সিস্টেম হচ্ছে এইখানে লাস্টে যেটা থাকবে বাহুর ভেক্টর বের করার ক্ষেত্রে লাস্টে যেটা থাকবে সেটা প্রথমে হবে। তাহলে সি এর অবস্থান ভেক্টর কত সি ভেক্টর মাইনাস প্রথমে যেটা থাকবে সেটার অবস্থান ভেক্টর, তাহলে বি এর অবস্থান ভেক্টর কত বি ভেক্টর, তার মানে বিসি ভেক্টর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা কিন্তু আমরা আগের লেকচারও এই অবস্থান ভেক্টর কিভাবে বের করতে হয় সাংখ্যিক মানের ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছিলাম। এখানেও কিন্তু সেম সিস্টেম, এখানে হয়তো বা সাংখ্যিক মান নাই, এই কারণে আমরা এভাবে আলোচনা করতেছি। সেমভাবে ইএফ ভেক্টর যদি ইএফ ভেক্টর বের যদি করি তাহলে এফ ভেক্টর অবস্থান ভেক্টর, তাহলে এফ ভেক্টর এই যে এখানে এফের অবস্থান ভেক্টর আমরা কি বের করেছিলাম, এই যে এইখানে কিছুক্ষণ আগেই এফের অবস্থান ভেক্টর আমরা বের করেছিলাম এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এফের অবস্থান ভেক্টর আগে হবে আমাদের এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, তারপরে মাইনাস ই ভেক্টরের অর্থাৎ ই এর অবস্থান ভেক্টর, তাহলে ই এর অবস্থান ভেক্টর কিছুক্ষণ আগে আমরা বের করেছি সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। তাহলে এখানে বসিয়ে দিই এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। এখন এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে 2 এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে দেখুন মাইনাস এ ভেক্টর প্লাস এ ভেক্টর কাটা যায়, তার মানে এখানে থাকে কি আমার 2 সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে এটাকে আমি লিখতে পারি হাফ সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে একটু খেয়াল করুন এই সি ভেক্টর মাইনাস বি ভেক্টর এটার মানে কি বিসি ভেক্টর না, তাহলে হাফ এটার পরিবর্তে আমি বিসি ভেক্টর লিখতে পারি। তাহলে এই যে হাফ বিসি ভেক্টর এটাকে কাকে ক্যালকুলেশন করে পেয়েছি, এটা কিন্তু আমি মূলত ক্যালকুলেশন করে পেয়েছি ইএফ ভেক্টরকে, ইএফ ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর। তাহলে কিন্তু আমার কিন্তু প্রমাণটা চলে আসতো যে ইএফ ভেক্টরটা বিসি ভেক্টরের কি অর্ধেক, তাহলে প্রমাণ কিন্তু একটা হয়ে গেল। তাহলে আমার শিটে যে ক্যালকুলেশনগুলো এখানে কিন্তু এই ক্যালকুলেশনগুলোই করা আছে, ইএফ ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর। এই পর্যন্ত আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমার কিন্তু একটা প্রমাণ হয়ে গেল। এখন দ্বিতীয় পার্টে যে প্রমাণটা করতে হবে সেটা ইএফ সমান্তরাল বিসি, অর্থাৎ এইখানে যে ইএফ রেখাটা বিসি এর সমান্তরাল সেই জিনিসটা প্রুভ করতে হবে। তাহলে তাহলে দ্বিতীয় অংশে আমরা বিসি অর্থাৎ ইএফ সমান্তরাল বিসি প্রমাণ করব, সেজন্য এই দ্বিতীয় অংশটা বিসি ভেক্টর এবং ইএফ ভেক্টরের মধ্যে শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য বিদ্যমান। তাহলে এইখানে ইএফ ভেক্টর আর বিসি ভেক্টরের মধ্যে এটা ইকুয়াল, বাট এখানে কিসের পার্থক্য বিদ্যমান, শুধু ধ্রুবকের পার্থক্য বিদ্যমান, দিকের কোনো পার্থক্য নাই। যেহেতু দিকের কোনো পার্থক্য নাই শুধু মানের পার্থক্য, তাহলে এটাকে আমরা সমান্তরাল বলতে পারি। একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে সাপোজ হচ্ছে আপনার এটা একটা ভেক্টর, সেটা ধরুন ইএফ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে বিসি ভেক্টর, তাহলে এই ভেক্টরটা সমান্তরাল বাট মানে কি সমান না। ধরুন এই ভেক্টরটা ইএফ ভেক্টরটার মান হচ্ছে ধরুন 2 আর বিসি ভেক্টরের মান ধরুন হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমি ইকুয়াল দিয়ে লিখতে চাই তাহলে কি হবে, ইএফ ভেক্টর ইকুয়াল বিসি ভেক্টর। তাহলে সমান যদি লিখতে চাই তাহলে এটার সাথে একটা হাফ কি করতে হবে, গুণ করতে হবে।
তাহলে হাফ যদি গুণ করি তাহলে কিন্তু সমান হবে। তাহলে এই ক্ষেত্রে যদি সমান হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু হাফ হবে। এখন মানের দিক থেকে, ভেক্টরের মানের দিক থেকে এটা কিন্তু বড়, এই কারণে সাংখ্যিক মান নিয়ে আসতে পারি, অর্থাৎ স্কেলার রাশি নিয়ে আসতে পারি। বাট ভেক্টরটা মানের দিক থেকে ছোট বড় হতে পারে, কিন্তু এরা দুইজন কি সমান্তরাল, দুইটা ভেক্টরটা কি সমান্তরাল। সুতরাং যেহেতু এই কথাটা এই কারণেই লেখা, বিসি ভেক্টর এবং ইএফ ভেক্টরের মধ্যে শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য বিদ্যমান, দিকের কোনো পার্থক্য নেই। তার মানে একই দিক হবে, যার কারণে এটাকে আমরা ইএফ সমান্তরাল বিসি বলতে পারি। তাহলে আমরা এই যে পরে যে মানের মাধ্যমে যে আমি উদাহরণটা দিলাম সেটা আমরা মডুলাসে যদি নিয়ে যাই, তাহলে উভয় পক্ষে এখানে আমরা যে মানটা পেয়েছিলাম, অর্থাৎ ইএফ ভেক্টর সমান হাফ অফ সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার উভয় পক্ষে যদি মডুলাস করি তাহলে ইএফ ভেক্টর সমান হাফ অফ মডুলাস সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এটাকে যদি মডুলাস করি ভেক্টরকে, তাহলে মানে চলে আসবে, তখন আর ভেক্টর চিহ্ন না দিলেও চলবে। তাহলে ইএফ ভেক্টর সমান হাফ অফ বিসি এবং ইএফ সমান্তরাল বিসি। আশা করি প্রমাণটা ক্লিয়ার, প্রমাণিত। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রশ্ন 36 নম্বরে কি আছে, দেখাও যে চতুর্ভুজের পাশাপাশি বাহুগুলোর মধ্যবিন্দুর সময় সংযোগ সরলরেখা দ্বারা উৎপন্ন চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। কোশ্চেনটা আগে ক্লিয়ার করি, কোশ্চেনটা কি বলছে। তার এইটা হচ্ছে এ বি সিডি চতুর্ভুজ, এই চতুর্ভুজের মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু ই, বিসি এর মধ্যবিন্দু এফ, সিডির মধ্যবিন্দু জি এবং এডি বা ডি এর মধ্যবিন্দু হচ্ছে এইচ। তাহলে এই মধ্যবিন্দু থেকে আপনি যদি মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাগুলো যোগ করেন তাহলে যে চিত্রটা হবে, সেই উৎপন্ন চিত্রটা বা উৎপন্ন চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, এটাই প্রমাণ করতে বলছে প্রশ্নে। দেখুন কোশ্চেনটা আবার পড়ুন। চতুর্ভুজের পাশাপাশি বাহুগুলোর মধ্যবিন্দুর সময় সংযোগ সরলরেখা দ্বারা উৎপন্ন চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে যে চতুর্ভুজটা হবে সেটা অবশ্যই সামান্তরিক হবে, সেই প্রমাণটা করব। এখন সামান্তরিক হতে গেলে কি হয়, সামান্তরিক হতে গেলে কিন্তু এইখানে বাহুগুলোর দৈর্ঘ্য কি, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হতে হয়, অর্থাৎ ইএফ সমান জিএইচ এবং এফজি সমান ইএইচ। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের এটাকে আমরা কি বলতে পারবো, চতুর্ভুজটি একটি সামান্তরিক বলতে পারবো। তাহলে আসুন আমরা প্রমাণটা দেখি। তাহলে ফার্স্টে এখানে আমরা ডিফাইন করব। মনে করি এইখানে এ ভেক্টরের অবস্থান ভেক্টর, অর্থাৎ এ শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর, ডি এর অবস্থান ভেক্টর ডি ভেক্টর। এই প্রমাণগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রুভ করব। বিন্দু চারটি দ্বারা উৎপন্ন চতুর্ভুজ এবিসিডি এর বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যথাক্রমে, তাহলে এবি এর মধ্যবিন্দু ই, বিসি এর মধ্যবিন্দু এফ, সিডির মধ্যবিন্দু জি এবং এডি এর মধ্যবিন্দু এইচ, এটাই লিখলাম। তাহলে ই এফ জি এইচ এর অবস্থান ভেক্টরগুলো কি হবে, তাহলে এখন দেখুন ই এর অবস্থান ভেক্টরটা কি হবে, এর অবস্থান ভেক্টর যোগ বি এর অবস্থান ভেক্টর বাই 2। তাহলে এর অবস্থান ভেক্টর কত, এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর কত, বি ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। তাহলে এটা কিসের অবস্থান ভেক্টর হবে, ই এর অবস্থান ভেক্টর। সেম ওয়েতে এফ এর অবস্থান ভেক্টরটা কি হবে, বি এর অবস্থান ভেক্টর যোগ সি এর অবস্থান ভেক্টর বাই 2। তাহলে জি এর অবস্থান ভেক্টর কি হবে, সি এর অবস্থান ভেক্টর যোগ ডি এর অবস্থান ভেক্টর বাই 2। তাহলে এইচ এর অবস্থান ভেক্টর কি হবে, এর অবস্থান ভেক্টর যোগ ডি এর অবস্থান ভেক্টর বাই 2। তাহলে এই যে এগুলাই হচ্ছে যথাক্রমে এ, এটা ফার্স্টেরটা হচ্ছে ই এফ জি এইচ এর অবস্থান ভেক্টরগুলো হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2, এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। এগুলো যথাক্রমে হচ্ছে ই এফ জি এইচ এর অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টর থেকে আমরা ই এফ ভেক্টর সমান যে জি এইচ ভেক্টর এটা প্রুভ করব। তাহলে দেখুন এখন ই এফ ভেক্টর সমান কি লেখা যায়, এফ ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর। তাহলে ক্যালকুলেট করলে কি আসছে আমার, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2 এটা আসছে। এখন এইটার বিপরীত বাহু কোনটা, জিএইচ বা এইচ জি, তার এইচ জি ভেক্টরটা নিয়ে আসবো। আবার এইচ জি ভেক্টর কি হবে, জি ভেক্টর অবস্থান ভেক্টর মাইনাস এইচ এর অবস্থান ভেক্টর। ক্যালকুলেশন করলে কি আসে আমার, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2। তাহলে দেখুন ইএফ ভেক্টর এবং
এইচ জি ভেক্টর এটা কি সমান নাকি ভিন্ন? অবশ্যই সমান। তাহলে সুতরাং আমরা বলতে পারি ইএফ ভেক্টর ইকুয়াল টু এইচ জি ভেক্টর। তাহলে যেহেতু এটা সামান্তরিক সুতরাং সমান তো হবেই। তো সেম ওয়েতে এখন আমরা কিন্তু এটা ইএফ ভেক্টর এবং এইচ জি ভেক্টর সমান আমরা কিন্তু পেয়ে গেছি। এখন এটা প্রমাণ করব যে ইএইচ ভেক্টর এবং এফ জি ভেক্টর সমান। তাহলে দেখুন, এবং ইএইচ ভেক্টর তাহলে কি হবে? এইচ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর। তাহলে লসাগু করলে কি আসে? ইএইচ ভেক্টরটা আসে হচ্ছে ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই টু। তাহলে এই ইএইচ এর বিপরীত বাহু কোনটা? এফ জি ভেক্টর। এফ জি ভেক্টর কী হবে? জি এর অবস্থান ভেক্টর মাইনাস এফ এর অবস্থান ভেক্টর। ক্যালকুলেশন করলে এফ জি ভেক্টর আসবে কি? ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই টু। তাহলে দেখুন, ইএইচ ভেক্টরের বিপরীত বাহু এফ জি ভেক্টর দুইটাই কিন্তু সমান আসছে। তাহলে সুতরাং ইএইচ ভেক্টর ইকুয়াল এফ জি ভেক্টর। এখন যেহেতু ইএফ জি এইচ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং তারা পরস্পর কি সমান্তরাল, সুতরাং ইএফ জি এইচ একটি সামান্তরিক। কেন সামান্তরিক? কারণ সামান্তরিকের বাহুগুলোর কি হয়? সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা কিন্তু অবস্থান ভেক্টরের মাধ্যমে সেটা প্রুভ করেছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ইএফ জি এইচ একটি সামান্তরিক। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল, অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে সংযোগ সরলরেখা দ্বারা গঠিত যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজটা ইএফ জি এইচ আর এই চতুর্ভুজটাই সামান্তরিক হবে। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 37, ভেক্টর পদ্ধতিতে দেখাও যে ট্রাপিজিয়াম অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা উহার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। কোশ্চেনটার মানে ভাষা দেখে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, চিত্রের মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটা বলছে ট্রাপিজিয়াম, তাহলে এবিসিডি কিন্তু একটা ট্রাপিজিয়াম। এবিসিডি যদি ট্রাপিজিয়াম হয় তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় কোনটা? অসমান্তরাল বাহুদ্বয় হচ্ছে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে কি ডিসি। অসমান্তরাল বাহুদ্বয়ের তাহলে মধ্যবিন্দু কোনটা? ই এবং এফ। অসমান্তরাল বাহুদ্বয় কোনটা? এবি আর হচ্ছে ডিসি। এর মধ্যবিন্দু কোনটা? ই এবং এফ। তাহলে এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, তাহলে মধ্যবিন্দু দিয়ে যে সংযোগ সরলরেখাটা আঁকবো সেই সরলরেখা উহার সমান্তরাল বাহু কোনটা? এডি আর হচ্ছে বিসি। এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক হবে হচ্ছে ইএফ ভেক্টরটা। তাহলে দেখি, মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম যেখানে এডি সমান্তরাল বিসি। এডি এবং বিসি কিন্তু সমান্তরাল, আর অসমান্তরাল বাহু হচ্ছে এবি আর ডিসি। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করব কি? ইএফ ভেক্টরটা, অর্থাৎ এই যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু দিয়ে আমরা যে সংযোগ সরলরেখাটা আঁকবো সেই সংযোগ সরলরেখাটা সমান হবে সমান্তরাল যে বাহু দুইটা আছে এডি এবং বিসি, যে সমান্তরাল বাহু দুইটা আছে এই দুটার যোগফলের অর্ধেক হবে ইএফ ভেক্টরটা। এটাই কিন্তু আমার কোশ্চেনে বলা আছে। সুতরাং আমরা লিখতে পারি, প্রমাণ করতে হবে যে ইএফ ভেক্টর সমান হাফ অফ এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, যেখানে এবি ও ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এবি এবং ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং ডিসি এর মধ্যবিন্দু কত? এফ। এটা আমরা জাস্ট কোশ্চেনের আঙ্গিকে চিত্র এঁকে বর্ণনা করলাম। এখন ধরি এর অবস্থান ভেক্টর কি? এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর এবং ডি এর অবস্থান ভেক্টর ডি ভেক্টর। তো এখানে যে মধ্যবিন্দুটা আছে ই এর অবস্থান ভেক্টরটা বের করব। তাহলে এর অবস্থান ভেক্টরটা কি হবে? এর অবস্থান ভেক্টর যোগ বি এর অবস্থান ভেক্টর বাই টু। তাহলে এর অবস্থান ভেক্টর কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু। তারপরে বের করব এফ এর অবস্থান ভেক্টর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কি হবে? সি ভেক্টরের অবস্থান ভেক্টর প্লাস ডি ভেক্টর অবস্থান ভেক্টর বাই টু। তাহলে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই টু। এরপরে যেহেতু আমার কোশ্চেনে কি ছিল? ইএফ ভেক্টরটা, এই যেখানে ইএফ ভেক্টরটা বের করতে হবে। ইএফ ভেক্টরটা বের করি, তাহলে ইএফ ভেক্টর সমান কি হবে? এফ এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কোনটা? এটা সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই টু মাইনাস এর অবস্থান ভেক্টর এটা। লসাগু করলে কিন্তু আমার এটা আসে। এখন ইএফ সমান
এটাকে আমি হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখতে পারি। তো তারপরে এটাকে যদি আর্গুণন করি তাহলে টুটা কার সাথে চলে যাবে, এই ই এফ ভেক্টরের সাথে। তার মানে 2EF ভেক্টর সমান কি লিখতে পারি, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন কিন্তু ইএফ ভেক্টর বের করলাম, আমার কিন্তু আরও দুইটা ভেক্টর বের করতে হবে, সেটা হচ্ছে এডি ভেক্টর আর একটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে এডি ভেক্টরটা কি হবে, এই যে ডি এর অবস্থান ভেক্টর কি ডি ভেক্টর, এর অবস্থান ভেক্টর কি এ ভেক্টর, তাহলে কি করতে হবে মাইনাস বিসি এর অবস্থান ভেক্টর বের করতে হবে প্রমাণ অনুসারে, তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই দুটা যোগ করতে হবে। তাহলে এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর কত আসছে এটা, তাহলে এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর হচ্ছে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এই যে মানটা, এই মানটা কার সমান, এই মানটা কিন্তু হচ্ছে আমার 2EF ভেক্টরের সমান। তাহলে আমরা এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে 2F ভেক্টর লিখতে পারি, কারণ এইখানে এইটুকুর মান হচ্ছে কি 2EF ভেক্টর। তাহলে ইএফ ভেক্টর সমান কি হাফ অফ এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হয়ে গেল, যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল যে বাহু দুটা ছিল সেটা একটা হচ্ছে এবি বাহু আর একটা ছিল ডিসি বাহু, অসমান্তরাল বাহু। এই অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু ছিল এবি এর মধ্যবিন্দু ছিল ই এবং বিসি এর মধ্যবিন্দু ছিল এফ, বিসি এর মধ্যবিন্দু ছিল কি এফ। তাহলে ই এবং এফকে যদি আমরা সংযোগ করি তাহলে যে সংযোগ সরলরেখাটা পাবো সেটা সমান্তরাল দুইটা বাহু ছিল, সেটা ছিল একটা ছিল এডি আর একটা ছিল বিসি, সেই দুটার যোগফলের অর্ধেক হবে ইএফ ভেক্টরটা। সেটা কিন্তু আমরা প্রুভ করে ফেললাম, ইএফ ভেক্টর সমান হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের কি অর্ধেক। সুতরাং আমরা লিখতে পারি এবিসিডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় এবি এবং সিডি এর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা উহার সমান্তরাল বাহুদ্বয় এডি এবং বিসির যোগফলের অর্ধেক। এটাই প্রুভ করতে বলছে, প্রমাণিত। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।